অলরাইট আমরা ফাইনালি প্রমিস সম্পর্কে শিখে ফেলছি গত ভিডিওতে, এবং আমি হেভিলি রেকমেন্ড করব যে যদি আপনারা গত দুইটা ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই দুইটা ভিডিও দেখে আসবেন, কারণ সেই দুইটা ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব ডেভেলপমেন্টের টু অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করছি, অ্যান্ড মেবি টু অফ দ্য মোস্ট কনফিউজিং টপিকসও বটে। এই দুইটা, একটা হচ্ছে এপিআই এবং আরেকটা হচ্ছে প্রমিস। এবং এই ভিডিওতে আমরা আমাদের ইউজার্সে কিভাবে আমরা এগুলোকে ব্যবহার করব সেটা সম্পর্কে একটু ধারণা পাইতে পারি। এবং আমাদের যে প্রজেক্টটা সেটা অলমোস্ট রেডি। আমরা একটা লোড ইউজার বাটনকে রাখছি, যেটাতে ক্লিক করলে আমাদের ডামি ডাটাগুলো রেন্ডার হইতেছে, এবং আমরা সেই সকল ডামি ডাটাগুলোকে নিজে হাতে তৈরি করছিলাম। কিন্তু একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করেন ভাই, তখন কি আপনি নিজে হাতে ডাটা তৈরি করেন? আপনার ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে আসতে হয়, এবং এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা ব্যাকএন্ড তৈরি করিনি। সো আমাদের অন্য কোথাও থেকে ডাটা নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা এপিআই কে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে গিটহাবের ফ্রি এপিআই গুলোর মধ্যে একটা, এবং এটা হচ্ছে api.github.com/users। এবং এরকম আরো অনেক ফ্রি এপিআই গিটহাব থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়, এবং এই সকল এপিআই এর ব্যাপারে আপনারা গিটহাব রেস্ট এপিআই ডকুমেন্টেশনে গিয়ে জানতে পারবেন। আমি হেভিলি রেকমেন্ড করব আপনারা এই ডকুমেন্টেশনে আসেন, পুরোটাকে একটু এক্সপ্লোর করে দেখেন কোনটা কিভাবে কাজ করে, অ্যান্ড দেন সেই সকল এপিআই কে কিভাবে আপনি নিজের প্রজেক্টের জন্য কাজে লাগাইতে পারেন সেটাকে একটু ফিগার আউট করার চেষ্টা করেন। দিস ইজ এ গ্রেট ডকুমেন্টেশন, সবকিছু ক্লিয়ারলি লেখা আছে। আপনারা আসলে এটা পড়লে আমার মনে হয় সুন্দরভাবে বুঝতে পারবেন যে কোথায় কি হইতেছে। এবং আমরা যদি আমাদের এপিআইটাতে ফেরত আসি, তাহলে আমরা সেখানে দেখতে পারবো যে এটা একটা অ্যারেকে রিটার্ন করতেছে, এবং এই অ্যারের ভেতরে কিছু অবজেক্ট আছে যেগুলো এক একটা ইউজারের ডিটেলসকে স্টোর করতেছে, এবং আমরা এই সকল ইউজার ডিটেলগুলোকেই ব্যবহার করে আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করার চেষ্টা করব। কিন্তু আগে তো ডাটা ফেচ করতে হবে, তাই না ভাই? ডাটা তো ফেচ করতে হবে। এখন যদি আমি আমাদের কম্পোনেন্টে ফেরত আসি, আমরা ডাটাটা ফেচ করব কিভাবে? জাভাস্ক্রিপ্ট থেকে আমাদেরকে একটা ফাংশন দেওয়া হয়, সেটার নাম হচ্ছে ফেচ ফাংশন, এবং ওইটাকে ব্যবহার করলে আমরা এপিআই থেকে ডাটা ফেচ করতে পারি। কিন্তু ওইটার সিনট্যাক্সটা একটু পেঁচানো টাইপের হইতে পারে, বুঝতে একটু অসুবিধা হইতে পারে, এবং মাঝে মধ্যে ওইটা কিছু ঝামেলাও করে। এই কারণে আমরা আর একটু বেটার ওয়েতে যাওয়ার চেষ্টা করব। আমি নতুন একটা টার্মিনালকে ওপেন করে নিব, এবং এই টার্মিনালে এসে আমি টাইপ করব npm install axios, এবং Axios লাইব্রেরিটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট লাইব্রেরি ডাটা ফেচ করার জন্য, পোস্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য, গেট রিকোয়েস্ট পাঠানোর জন্য, অথবা এপিআই থেকে ডাটা নিয়ে আসার জন্য। এবং এটাকে অনেক বেশি ইউনিভার্সালি ব্যবহার করা হয়, অলমোস্ট সবাই এটাকেই ব্যবহার করে, ফেচকে অত বেশি কেউ ব্যবহার করে না। এই কারণেই আমি এখানে অ্যাক্সিওসকে ব্যবহার করতেছি, এবং শুরুতেই আমার মনে হয় আপনারা যদি এটা শিখে ফেলেন তাহলে আর একটু ইজিলি আপনারা এইরকম ডাটা ফেচিং জিনিসটাকে বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনাদের প্রজেক্টে। এবং আপনারা যদি npm install axios লিখে এন্টার প্রেস করেন তাহলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, এই কারণে আমার এখানে কোনো এরর টেরর দেখাইতেছে না। এখানে একটা মডারেট সেভারিটি ভালনারেবিলিটি দেখাইতেছে, যেটা দিয়ে আমার তেমন কিছু আসে যায় না। সো আমি ওটাকে একটু ইগনোরই করলাম, আনটিল আই ফেস এ এরর আমি ওই দিকে যাইতেছি না। সো Axios যেহেতু ইনস্টলড অবস্থাতে আছে, সেহেতু এখন আমরা এটাকে ইম্পোর্ট করে নিব। সো ইম্পোর্ট করে নিলাম Axios ফ্রম Axios, এবং এটাকে এখন আমরা ব্যবহার করতে পারি। আমরা ডাটা ফেচ করব, সো ফেচিং এর জন্য আলাদা একটা ফাংশন থাকা দরকার, তাই না ভাই? এই কারণে আমি একটা নতুন ফাংশনকে তৈরি করব, এবং আমি বানানে ভুল করছি, const fetch data, এবং এই ফাংশনটার ভেতরে আমরা আমাদের ডাটা ফেচিং এর সকল যাবতীয় কাজকর্ম করতে পারি। এন্ড এখন আসবে কিছু এটিকেট। যখন আমরা কোড করব তখন এটা একটা বেটার প্র্যাকটিস যে আপনি ফেচিং এর সময় যেই এপিআই থেকে ডাটাকে ফেচ করবেন সেটাকে আলাদা একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখবেন, কারণ আপনি চান না যদি অন্য কোথাও এই সেম এপিআই থেকে আপনার ডাটা ফেচ করতে হয় তাহলে বারবার সেটাকে নিজে থেকে টাইপ করতে, এবং টাইপ করার সময় অবশ্যই বিভিন্ন ধরনের এরর আপনি খাবেন। সো এই কারণে এরর থেকে বাঁচার জন্য এবং আপনার কোডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবচেয়ে বেস্ট
ওয়ে হচ্ছে যে একটা আলাদা ভ্যারিয়েবল নিয়ে নেওয়া, যেখানে শুধুমাত্র আপনি আপনার ওই এপিআইটাকে স্টোর করে রাখতে পারেন। এবং এই কারণে আমি এখানে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব ইউআরএল নামে, এবং এই ইউআরএল এর ভেতরে আমি এখন আমাদের এপিআই এর লিঙ্কটাকে দিয়ে দিতে পারি। সবার প্রথমে আমি টাইপ করব https:// এবং এই জিনিসটা খুবই ছোটখাটো একটা জিনিস মনে হইতে পারে, কিন্তু ভাই যদি আপনি এটা আপনার এপিআই এর সামনে না দেন তাহলে কাজ করবে না, সাথে সাথে এরর রিপ্লাই করবে এবং আপনি আসলে এটাকে নিয়ে কোনো ধরনের কাজই করতে পারবেন না। এটা নিয়ে আমি অলমোস্ট 40 মিনিটের মতো বসে ছিলাম। আমি আগে জানতাম না, এই প্রজেক্টটা বানানোর সময় আমি জানতে পারছি যে হ্যাঁ, https ইজ এ ইম্পর্টেন্ট থিং কোনো একটা লিঙ্কে থেকে ডাটা ফেচ করার জন্য। তো অলওয়েজ মাথায় রাখবেন ভাই, কোনো লিঙ্ক থেকে যদি ডাটা ফেচ করতে হয় তাহলে অবশ্যই https:// দিতে হবে, তারপরে আপনি আপনার এপিআই নেমকে দিয়ে দিতে পারেন। সো আমি এখানে api.github.com/users কে দিয়ে দিলাম এবং আমরা আমাদের ইউআরএলটাকে পাওয়া যেতেছি এখানে। এর পরের যে স্টেপটা সেটা খুবই ইম্পর্টেন্ট এবং গত ভিডিওতে আমি ওই স্টেপটা নিয়ে কথা বলছি। সো অ্যাগেন, যদি আপনারা প্রমিস সম্পর্কে না বুঝে থাকেন তাহলে অবশ্যই গত ভিডিওটা দেখে আসবেন, কিন্তু আমি আরেকবার রিক্যাপ করার চেষ্টা করব। এখন আমরা যেই ফাংশনটারে ব্যবহার করে এপিআই থেকে ডাটা ফেচ করবার যাইতেছি, ওই ফাংশনটারে করা হয় একটা ব্লকার ফাংশন। ব্লকার ফাংশনের একটা বিশাল বড় ঝামেলা হলো এটা যে আপনি যখন ওই রকম কোনো ফাংশনের ব্যবহার করবেন, ওইটা আপনার পুরো অ্যাপরে স্টপ করে দিব আনটিল আপনার কাজ শেষ হইতাছে। আর যদি ওই ফাংশন থেকে আপনি কোনো ধরনের এরর পান তাহলে আপনার পুরো অ্যাপ স্টপ হয়ে যাব। এবং সেই ফাংশনটার নাম হচ্ছে axios.get এবং এই ফাংশনটাই আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করব আমাদের এপিআই থেকে ডাটা ফেচ করার জন্য। সো এটা থেকে বাঁচার তো একটা ওয়ে লাগবে, তাই না? এটা থেকে বাঁচার একটা সিম্পল ওয়ে হচ্ছে যে আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লককে ব্যবহার করতে পারি। এন্ড ট্রাই ক্যাচ ব্লকের সিনট্যাক্সটা খুবই সিম্পল। সবার প্রথমে ট্রাই হবে, তারপরে একটা ব্রেকেট হবে, সেকেন্ড ব্রেকেট, এন্ড দেন আমরা ক্যাচ টাইপ করব, তারপর একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে একটা ভ্যারিয়েবলকে দিয়ে দিব। আমি এখানে এরর নামক একটা ভ্যারিয়েবলকে দিয়ে দিছি এবং আমরা যদি কোনো এররকে পাই তাহলে সেই এররটা চলে যাবে আমাদের এই ক্যাচ ব্লকের এরর ভ্যারিয়েবলের ভেতরে এবং এটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। সো আমরা যে কোডটাকে ট্রাই করব সেটাকে দিয়ে দিব এই ট্রাই ব্লকের ভেতরে এবং ট্রাই ব্লকের ভেতরেই আমরা আমাদের মেইন কোডটাকে টাইপ করব। আর যদি আমাদের কোডটা ঠিকভাবে এক্সিকিউট না হয় সেটাকে আমরা পাবো কোথায়? আমরা পাবো এই এরর ভ্যারিয়েবলের ভেতরে এবং আমরা ক্যাচ ব্লকের ভেতরে এরর ভ্যারিয়েবলটাকে লক করে দিব যেন দেখতে পারি কোথায় ভুল করছি। অলরাইট, আশা করি আমি আপনাদেরকে একটু রিক্যাপ দিতে পারছি এন্ড আমরা আমাদের মেইন প্রসেসে চলে আসবো। সো আমরা কি ট্রাই করব? আমরা ট্রাই করব ডাটাকে ফেচ করে নিয়ে আসার। সো আমি এখানে টাইপ করব axios.get মেথড এবং এই গেট মেথডের ভেতরে আমি ডাইরেক্টলি আমাদের ইউআরএলটাকে দিয়ে দিতে পারি এবং ইউআরএলটা দিয়ে দেওয়ার সাথে সাথে কি হবে, আমাদের রিকোয়েস্টটা অটোমেটিক্যালি চলে যাবে এবং যখন চলে গেল রিকোয়েস্টটা, এটা আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করবে এবং সেটাকে আমরা দেখব কিভাবে। রিটার্ন করা কোনো কিছুকে তো আমাদের অবশ্যই একটা ভ্যারিয়েবলে রাখতে হবে, তাই না? যদি ভ্যারিয়েবলে না রাখি ওটা পাবো কোথা থেকে? সো আমি এখানে একটা কনস্ট রেজাল্ট নামক ভ্যারিয়েবল নিয়ে নিব, যেটার পর আমি axios.get ইউআরএলটাকে দিয়ে দিতে পারি এন্ড দেন ফাইনালি আমি এখানে লক করে দিব আমাদের রেজাল্টটাকে। এন্ড এখন যদি আমি একটু ইন্সপেক্ট টুলে চলে আসি এন্ড কনসোলে চলে আসি তাহলে হয়তোবা আমরা এখানে কিছুই দেখতে পারবো না, কারণ হচ্ছে যে আমি এই ফাংশনটা কখনো কলই করিনি। সো আমি এখানে আমাদের ফেচ ডাটা ফাংশনটাকে বাইরেই জাস্ট কল করে দিব এবং কল করে দেওয়ার পর একটু ওয়েট করে দেখি কি হয়। এন্ড ইয়েস, আমরা অ্যাকচুয়ালি এখানে একটা প্রমিস অবজেক্টকে দেখতে পারতেছি এবং এই প্রমিস অবজেক্টের ঠিক পাশেই লেখা আছে পেন্ডিং। ওকে, তো পেন্ডিং এর কাজটা কি যেন ছিল? পেন্ডিং এর কাজ ছিল যে আমাদের প্রমিসটা কোনো কিছুর জন্য ওয়েট করতেছে। আমি একটু দেখি এই অ্যাট্রিবিউটের ভেতরে কি আছে। আমরা এখানে দেখতে পারতেছি প্রমিসটি ফুলফিলড হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ডাটা কই? এই তো হয়ে গেল সমস্যার শুরু। সো গত ভিডিওটা যদি আবারও না দেখা থাকেন তাহলে প্লিজ দেখে আসেন ভাই, প্লিজ। অলরাইট, কারণ ওটা না বুঝলে এরপরের আপনি কিছুই বুঝবেন না। সো প্লিজ দেখাহেন। যাই হোক, যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। সো আমরা দেখতেছি যে আমাদের প্রমিসটা পেন্ডিং থেকে ফুলফিলড হয়েছে, কিন্তু আমরা ডাটাকে পাইতেছি না এবং ডাটাকে পাইতে গেলে আমাদেরকে কি করা উচিত ছিল?
আমরা গত ভিডিওতে জানতে পারছিলাম, আমি যদি এক্সক্যালিড ড্রতে আরেকবার ফেরত আসি এবং এখানে এসে যদি আমরা দেখি যে আমরা যখন প্রমিস পাবো তখন সেটা ওয়েট করবে কিসের জন্য? ডাটার জন্য। কিন্তু আমরা কিন্তু ওয়েট করি নাই, আমরা প্রমিসটাকেই আমাদের এই অ্যাপে সরাসরি লক করে দিছি। সো আমাদের ওয়েট করা দরকার ছিল। আমরা এখন কিভাবে ওয়েট করব? আমরা আমাদের প্রমিসের আগে await কিওয়ার্ডটাকে দিয়ে দিব। সো axios.get URL এর ঠিক আগে আমি টাইপ করব await, এবং এই await কিওয়ার্ডটার মাধ্যমে আমরা ওয়েট করতেছি প্রমিস ফুলফিল হওয়ার। যখন আমরা ডাটাটা ফেরত পাবো তখনই আমাদের প্রমিসটা ফুলফিল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অ্যাগেন আমরা একটা বিশাল বড় এরর দেখতে পারতেছি এবং আমাদের অ্যাপ কাজ করা বন্ধ করে দিছে। এমনটা তো হওয়ার কথা ছিল না ভাই। কারণ কি? আমরা তো একটা ক্যাচ ব্লককে তৈরি করছিলাম, এটা তো এরর হ্যান্ডেলিং এর জন্য। তো এখানে এরর হইলে তো আমাদের কনসোলে এররটা দেখানোর কথা, আমাদের পুরো অ্যাপ কেন স্টপ হয়ে যেতেছে? এবং এটা হচ্ছে আরেকটা ঝামেলা যেটা আমরা এই প্রমিস নিয়ে কাজ করার সময় ফেস করব। তো আমি অ্যাগেন এক্সক্যালিড্রোতে একটু ফেরত আসি এবং সেখানে আমরা যেটা দেখছিলাম আরেকটু রিক্যাপ করার চেষ্টা করি। প্রমিস যখন ওয়েট করবে ডাটা আসার জন্য, তখন আপনার যে অ্যাপটা ছিল সেটাকে এক্সট্রা ওয়ার্ক করতে থাকতে হবে, সেটা থামা যাবে না। এবং এই কারণে আমাদেরকে অ্যাসিঙ্ক্রোনাসলি আমাদের এই পুরো ফাংশনটাকে সেট আপ করতে হবে, যেন এটা আমাদের মেইন ফাংশনে অথবা মেইন প্রসেসে বাধা না দেয়। কিন্তু আমরা কি আমাদের ফাংশনটাকে অ্যাসিঙ্ক্রোনাস করছি? কখনো করি নাই। এবং এই জিনিসটা এতটাই ওতপ্রোতভাবে জড়িত অ্যাসিঙ্ক ওয়েট জিনিসটা, যেটা রিয়েক্ট থেকে ফোর্স করে দেওয়া হয়েছে আমাদের উপরে, যে আপনি যদি কখনো অ্যাওয়েট কিওয়ার্ডটাকে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে ওই ফাংশনটাকে অ্যাসিঙ্ক ফাংশনে রূপান্তর করতে হবে। এবং এই কারণেই আমরা এই এররটাকে দেখতে পারতেছি, আনএক্সপেক্টেড রিজার্ভড ওয়ার্ড অ্যাওয়েট। সো আমরা অ্যাওয়েটে এরর খাইতেছি এবং এটা ডাটা ফেচিং এর কোনো এরর না, এটা হচ্ছে একটা কম্পাইলার এরর। এবং আমরা এই কম্পাইলার এররটাকে কিভাবে ফিক্স করব? যেমনটা আমি একটু আগে বললাম, আমাদের এই ফুল ফাংশনটাকে একটা এসিঙ্ক ফাংশনে রূপান্তর করতে হবে। সো আমি আমাদের ফাংশন নেমের পর যে ইকুয়ালস টু সাইন আছে সেটার ঠিক পাশে এসে এসিঙ্ক কিওয়ার্ডটাকে লিখে দিব এবং দেওয়ার পর একটু ওয়েট করলে দেখব সকল ঝামেলা মিটে গেছে। আমি আরেকবার একটু রিলোড করব আমাদের স্ক্রিনে, আমরা এখন আমাদের ডাটাটাকে খুব সম্ভবত দেখতে পারি। এন্ড এখন যদি আমরা আমাদের কনসোলে আসি তাহলে আমরা এখানে একটা অবজেক্টকে দেখতে পারবো, যে অবজেক্টের ভেতরে কনফিগ আছে, ডাটা আছে, হেডার আছে, রিকোয়েস্ট আছে, এবং আমরা ডাটার ভেতরে আমাদের এপিআই এর যে ডাটাগুলো ছিল সবগুলোকে লিস্ট আউট অবস্থাতে দেখতে পারি। সো যখন আমাদের প্রমিসের জন্য ওয়েটটা শেষ হইলো তখন এটা আমাদেরকে একটা রেজাল্ট অবজেক্টকে দিল, যেটার ভেতরে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে ডাটা সহ, এবং এই সকল অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করে দেখতে পারি। এবং অ্যাক্সিওস খুবই ইনফরমেটিভ ওয়েতে আমাদের কাছে ডাটাগুলোকে দেয় এবং সাথে সাথে বিভিন্ন ইনফরমেশন দেয় এই সকল রিকোয়েস্টের ব্যাপারে, এবং সেটাকেই আমরা এখানে দেখতে পারতেছি। সো ডাটাটাকে আমাদের দরকার, আমরা ডাটাটাকে পাবো কিভাবে? আমরা এখন এই অ্যাট্রিবিউটটা যেহেতু রেজাল্টের ভেতরে স্টোর আছে, সেহেতু আমরা যদি রেজাল্ট ডট ডাটাটাকে এখন লক করে দিই তাহলে খুব সম্ভবত আমাদের স্ক্রিনে আমরা আমাদের ফুল ডাটাটাকে দেখতে পারি। এবং this is how fetching works. অলরাইট, এন্ড যদি আপনারা এরর দেখতে চান, এরর কিভাবে হবে? আমরা যদি ইউজার্স এর থেকে এসটাকে সরায় দিই তাহলে আমরা এখানে একটা এররকে দেখতে পারার কথা খুব সম্ভবত। এন্ড আমরা দেখতে পারতেছি যে আমাদের এররটা খুব সুন্দরভাবে কনসোলে শো করতেছে, কিন্তু আমাদের অ্যাপ কিন্তু ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। ইয়েস, সো এই কারণেই আমি ট্রাই ক্যাচ ব্লকটাকে এখানে ব্যবহার করছিলাম। তো একটু রিক্যাপ করে দেওয়া যাক। আমরা ফেচ ডাটা নামক একটা ফাংশনকে তৈরি করব। আমরা ইউআরএল নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটার ভেতরে আমাদের ইউআরএলটা থাকবে। আমরা যেহেতু একটা ব্লকার ফাংশন নিয়ে কাজ করব সেহেতু আমরা ট্রাই ক্যাচ ব্লককে ব্যবহার করব। আমরা ডাটা ফেচ করার চেষ্টা করব এবং ডাটা ফেচিং এর সময় অবশ্যই অ্যাওয়েট কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে, কারণ axios.get এটা একটা প্রমিসকে রিটার্ন করবে এবং সেই প্রমিসের কাজ হবে কি? ওয়েট করা। এবং যখন আমরা ওয়েট
কিওয়ার্ডটাকে ব্যবহার করতেছি, কম্পাইলার থেকে আমাদেরকে ফোর্স করবে যেন আমরা এসিঙ্ক কিওয়ার্ডটাকেও ব্যবহার করি এবং আমরা এসিঙ্ক কিওয়ার্ডটাকে আমাদের ফাংশনের শুরুতে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এই ফুল প্রসেসটা ঠিকঠাক মতো কাজ করবে। তারপর অ্যাওয়েট হওয়ার পর আমরা যদি সবকিছু ঠিকঠাক ভাবে যায় তাহলে রেজাল্ট নামক একটা অবজেক্টকে পাবো, যেটার ভেতরে কিছু ক্রুশাল ইনফরমেশন থাকবে রিকোয়েস্টের ব্যাপারে, কনফিগারেশনসের ব্যাপারে এবং ডাটার ব্যাপারে, এবং মেইন ডাটাটাও সেখানে থাকবে। তো আমরা যদি ওই অবজেক্ট থেকে ডাটাটাকে নিতে চাই তাহলে আমরা ডাইরেক্টলি লক করে দিতে পারি রেজাল্ট ডট ডাটা, এবং আমরা যদি কোনো এরর খাই তাহলে আমরা ডাইরেক্টলি সেটাকে লক করে দিতে পারি এরর আকারে। তাহলে আমাদের ফুল প্রসেসটা ঠিকঠাকভাবে চলবে এবং আমরা সাকসেসফুলি আমাদের এপিআই থেকে ডাটাটাকে ফেচ করে নিয়ে আসতে পারবো। অ্যান্ড দেন ফাইনালি আমরা আমাদের ফাংশনটাকে কল করলে আমরা কনসোলে ফুল ডাটাটাকে দেখতে পারবো। এই ক্ষেত্রে আমাদেরকে একটা এরর দেখাইতেছে, আমরা ইউজার্স এর বদলে ইউজার লিখছিলাম একটু আগে, এরর চেক করার জন্য এখানে আমি আরেকবার এসকে দিয়ে দিলাম এবং একটু ওয়েট করে দেখব যে আমাদের ডাটাটা ফেচ হয়ে গেছে, এবং ফেচ হওয়ার পর সেই ডাটাটা আমরা কনসোলে খুব সুন্দরভাবে দেখতেও পারতেছি। অ্যান্ড আশা করি আপনারা এর মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ডাটাকে ফেচ করব, কিভাবে প্রমিস কাজ করে, কিভাবে অ্যাসিনকোয়েট কাজ করে, কিভাবে এপিআই কাজ করে, এপিআই কি, আশয় বিষয় সবকিছু আমি গত 3 ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো যদি আপনারা গত 2টা ভিডিও না দেখা থাকেন তাহলে অবশ্যই গত 2টা ভিডিও দেখে আসবেন, কারণ ওই 2টা ভিডিও না দেখলে খুব সম্ভবত আপনি এই ভিডিওটা বুঝেন নাই, আর এই ভিডিওটা যদি না বুঝেন তাহলে এর পরের ফুল সিরিজ আপনি স্কিপ করে দিতে পারেন ভাই, কারণ অলমোস্ট এভরি ভিডিওতেই আমরা এভাবেই ডাটা ফেচ করার মাধ্যমেই কাজ টাচ করতে চাইতেছি সামনে। এবং এই ভিডিওটা সহ এই 3টা ভিডিও মেবি 3 অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওস ইন দিস হোল সিরিজ। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, যদি চান আপনারা সেখানেও জয়েন করতে পারেন। আজকে বুধবার রাইতে কথাবার্তি কমু, আমি প্রতি বুধবারেই কথাবার্তি কই। এই তো পরবর্তী ভিডিওতে দেখা হবে।